স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে দেশের জনগণ। যৌক্তিক সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও আশা করেন তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডক্টর ইউনূসকে পাশ কাটছেন, আসলে রিজনটা কি? তিনি কি তাকে পাত্তা দিচ্ছেন না, নাকি ডক্টর ইউনূসকে আসলে ভয় করছেন? তো ভয় বা ভারত কি আওয়ামী লীগের বন্ধু নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু? অনেকে বলতে পারেন যে ভাই ভারত আওয়ামী লীগের বন্ধু, আপনি হঠাৎ করে এই কথা কেন বলেন? আমি বললাম এর পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে কেন কোনো মতেই পাত্তা দিচ্ছে না? কেন শেখ হাসিনার সঙ্গে পরিকল্পনা করতেছেন ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তভাবে বৈঠক করতে চেয়েছিলেন। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ডাইরেক্ট না বলে দিয়েছেন। কেন ডক্টর ইউনূসের সঙ্গে শত্রুতা করছে নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে যদি ক্ষমতা থেকে নামায়, নরেন্দ্র মোদী কি উপকার হবে? সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে কেন কোনো মতেই পাত্তা দিচ্ছে না? শেখ হাসিনার সঙ্গে বারবার পরিকল্পনা করতেছেন ডক্টর ইউনূসকে ধ্বংস করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো কোনো ধরনের লেট না করে আমরা ভিডিওটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বিষয়টা আসলে খুবই গভীর এবং ভাবাত্মক বিষয়। ঠান্ডা মাথায় বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হবে ঘটনা কিন্তু সত্য। প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমীহ করে তার একটা ইন্টারভিউর জন্য কোনো একটা দেশকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী উদ্গ্রীব হয়ে থাকে, সেখানে কেন আমাদের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডক্টর ইউনূসকে পাশ কাটছেন? আসলে রিজনটা কি? তিনি কি তাকে পাত্তা দিচ্ছেন না, নাকি ডক্টর ইউনূসকে আসলে ভয় করছেন? তো ভয় বা পাত্তা না দেওয়ার কোনোটাই মোদীর নাই। ভয় পাওয়ারও কোনো কারণ নেই, আর পাত্তা না দেওয়ার মতনও ওনার যোগ্যতা নাই, মানে নরেন্দ্র মোদীর যোগ্যতা নাই। তাহলে ফোকাস কোনটা? আসুন, ফোকাসটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শেখ পরিবারের প্রতি বলেন বা আওয়ামী লীগের প্রতি বলেন, ভারতের যেই সম্মিলিত ভালোবাসা তারই একটা অংশ। এখন ডক্টর ইউনূসের সাথে এই যে আপকামিং মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের একটা অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী যাবেন, আমাদের ইউনূস সাহেবও যাবেন। তো সেইখানেও একটা সাইড বৈঠকে ডক্টর ইউনূস মোদির সাথে বৈঠকে বসতে চাচ্ছে, কিন্তু কেন বারবার ভারত বিষয়টাকে পাশ কাটিয়ে চলছে বা বসতে চাচ্ছে না? এবার আসুন, আমি অনেক চিন্তা করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত এই ইস্যুটা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা। কারণ যদি ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠক হয়, তাহলে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, যে সেখানে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচার করা হবে। এই টোটাল যে ঘটনাগুলো ঘটছে বা এর আগেও প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনিয়ম, দুর্নীতি বা লুটপাট বা হত্যাকাণ্ড, আয়নাঘর থেকে শুরু করে সকল কিছুই এখন এই প্রায় ৩০০-র কাছাকাছি মামলার তিনি আসামি। তো সেগুলো থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা দাবি বা আপামর জনতার একাংশের দাবি, কারণ আপামর জনতার একাংশ এই কারণে বললাম, সব তো আর বাংলাদেশে বিএনপি জামাত না, আওয়ামী লীগও আছে 35%। তো ম্যাক্সিমাম যারা আছেন আর কি বিপরীত দলগুলো দাবি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এখন ইউনূস সাহেব তিনি কথাটা দিয়ে ফেলছেন। ধরেন যদি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়ে যায়, তাহলে ডক্টর ইউনূসের প্রথম আলাপটা কি হবে? 100% শেখ হাসিনা যে কিভাবে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পররাষ্ট্র নীতি আছে, কূটনীতিক সম্পর্ক আছে, সেইগুলোর বিভিন্ন ধারা আছে, কোন ধারায় আসলে শেখ হাসিনাকে বিষয়টাকে সামনে আনা যায় বা তাকে ফেরত আনা যায়, যেটার ব্যাপারে ভারত আসলে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছুক না। কারণ আলোচনাটা হবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে। আর এ বিষয়ে আমরা দেখলাম যে নানান বিশ্লেষক যারা আছেন তারাও এটা নিয়ে প্লাস মাইনাস অনেক ধরনের কথা বলছেন। তো আমি আরও এখানে একটু তথ্য আপনাদের সাথে অ্যাড করতে চাই। ভারতের যেই প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারাও আসলে বাংলাদেশের ব্যাপারে কিভাবে, আপনি ধরেন এই মুহূর্তে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা বলতে পারি রাহুল গান্ধী, গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক ফোরামের সাথে তিনি একটা মতবিনিময় করেছেন। তো সেই মতবিনিময় সবার মধ্যে তাদের একটা ধারণা বা সেন্সের মধ্যে আছে বা প্রমাণিত, আপনি দেখেন জামাত ইসলাম ভারতের সাথে একটা পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করেছিল, ভারত সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। কারণ ভারত মনে করে জামায়াত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের সাথে আরও বিভিন্ন ইসলামিক দলগুলা
কানেক্টেড হয়ে যাবে, আর এতে ভারতের নিরাপত্তাটা হুমকিতে পড়বে। ভারতে আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মধ্যে এটা নাই, থাকলে বাংলাদেশও আগায় যেত, রাজনীতি নিয়ে বিরোধিতা আছে। তো রাহুল গান্ধীর বক্তব্য ছিল যে বাংলাদেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি, এমনকি আমাদের যে ইসলাম ফোবিয়া এটা ভারতের মধ্যে আছে, যে মুসলমানরা তাদের জন্য একটা টেনশন বা এই সেই অস্থিতিশীল অবস্থা। সুতরাং বাংলাদেশে ওই মানুষটা থাকা চাই যিনি আসলে ইসলাম ধর্মের প্রতি খুব বেশি আকৃষ্ট হবে না বা সেই ব্যাপারে একটু মৌলবাদী মনোভাব রাখবে না, তিনি থাকবেন একটু ভারতের পক্ষে বা ধরনের অন্যরকম একটা অবস্থানে। কারণ ইসলামিক রাষ্ট্র হলেই যে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলো বিপদে পড়বে বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু আসলেই তা না। একটা প্রকৃত ইসলামিক যিনি রাষ্ট্রের অধিপতি হবেন তিনি তার দেশে বসবাসকারী সবার শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব দিবেন, যার যার ধর্ম তাকে পালন করার অধিকার দিতে পারে, ইসলামের শিক্ষা। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ডিস্টার্ব করবেন, এটাই হচ্ছে বাস্তবতা, কিন্তু ভারত ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন কংগ্রেস, বিজেপি অথবা অরবিন্দ কেজরিওয়াল অথবা আরও যে পার্টিগুলো আছে ভারতের বিভিন্ন স্টেটগুলো আছে, সবাই মোটামুটি এক ধরনের বৈঠক কইরা শেখ হাসিনা ওইখানে যাবার পরে কোন পন্থায় শেখ হাসিনাকে ভারতে রাখা যায়, যেহেতু তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে, একটা বিশেষ ভিসায় তিনি আছেন, সেই ভিসাটা শেষ হলে কোন ভিসা দিয়া তাকে রাখা যাবে সেইটা নিয়ে কিন্তু পরিকল্পনা করছেন। কারণ ভারত মনে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের বিকল্পে যারাই বসুক তারা ভারতের জন্য পজিটিভ না, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো এই ইস্যুগুলো যখন এখানে আলোচনায় আসছে, 100% মোদির সাথে যখন ইউনূস স্যারের বৈঠক হবে সেখানে শেখ হাসিনাকে কীভাবে ফেরত আনা যাবে এইটাই থাকবে প্রধান ইস্যু, বা এই ইস্যু নিয়ে আলোচনাটার একটা 95% আলোচনা থাকবে। আর এইটা আজ করেই সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টাকে উপেক্ষা করছেন, টেকনিক্যালি সাইড কাটছেন, কারণ আজকের দিন পর্যন্ত তার হাতে গোনা কয়েকদিন আছে, এখন পর্যন্ত ভারত ডক্টর ইউনূসের সাথে বৈঠকের ব্যাপারে তারা কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। তারা বলছে বিষয়টা বিবেচনাধীন। ভারত কি আওয়ামী লীগের বন্ধু নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু? অনেকে বলতে পারেন যে ভাই ভারত তো আওয়ামী লীগের বন্ধু, আপনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন? না, আমি বললাম এটার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আজকের দিনে গতকালকে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা স্পষ্টই প্রমাণ করে ভারত আওয়ামী লীগেরও সবার বন্ধু না, তবে হয়তো টপ লেভেলের যারা আছেন, মালপানি আছে বা সামহাও প্রভাব প্রতিপত্তি বা সরকারে বসলে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন তাদের হয়তো বন্ধু, কিন্তু আওয়ামী লীগের আর বন্ধু না। কপাল পড়ছে। প্রতিদিনই আমরা দেখি সীমান্তে আওয়ামী লীগের অমুক নেতা আটক, তমুক নেতা আটক, এটা কিন্তু প্রতিদিন আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেন। এখন এটার কারণ হচ্ছে কি, আস্তে আস্তে পরিস্থিতি গ্রেপ্তার শুরু হয়েছে, বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, কিছু মামলা সত্য কিছু ভুয়াও আছে, বাট মামলা যখন হচ্ছে ভয় পাচ্ছে নেতাকর্মীরা, টাকা পয়সা গাট্টি বুসকা নিয়ে বিভিন্ন কন্ট্রাক্টে বা চুক্তিতে সিলেট সীমান্ত সহ বেশ কিছু সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়ার চেষ্টা করছেন, অনেকে আটক হচ্ছেন, অনেকে যাচ্ছেনও। তবে যারা যাচ্ছেন তারা সেইখানে গিয়ে সবাই কি ভালো জায়গা আশ্রয় পাচ্ছেন? না। অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করলেও পশ্চিমবঙ্গের সরকার খুব স্ট্রং, তো তারা যাচ্ছে কোথায়? দিল্লিতে খুব বেশি ঢুকতে পারে না নিরাপত্তা ইস্যুতে। ঝাড়খণ্ড নামক একটা রাজ্যে অধিকাংশ বাংলাদেশের পলাতক বিভিন্ন সময় যারা বাংলাদেশ ছাড়েন, এবার ধরেন কেউ পেটের দায়, কেউ এমনে, কেউ হেমনে, যেমনেই ছাড়েন, অধিকাংশ প্রায় 50% মানুষের গন্তব্য হচ্ছে বাংলাদেশ, আর ঝাড়খণ্ড। এটা আমার কথা না, ভারতীয় গণমাধ্যমের দেওয়ার তথ্যে 50% বাংলাদেশি 100-র মধ্যে তারা ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন। আর গেল কয়েকদিন যাবৎ বা মাস দেড়েক যাবৎ অনেক মানুষ ঝাড়খণ্ডে ঢুকেছে। তো এরা কারা? স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। ভারতের ঝাড়খণ্ডের জন্য বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশকে হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে নরেন্দ্র মোদী এই কথা বলেছেন। আপনার ভারতীয় সংবাদ মাধ্যম ডেইকান হেরাল্ড এবং টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই বক্তব্যটা উঠে এসেছে। ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে ঝাড়খণ্ডে যে সরকারটা আছে এটা কিন্তু বিজেপির পার্টির কোনো সরকার না, এটা বিজেপি বিরোধী একটা শক্তি। ঝাড়খণ্ডে মুসলিমরা নিরাপদে বসবাস করে, অন্যান্য শহরগুলোর তুলনায় কলকাতা সহ কয়েকটা শহরে মুসলমানরা অধিক নিরাপদ, কর্ণাটকও নিরাপদ। তো এই অঞ্চলগুলোতে বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি, ভারতে অনুপ্রবেশের পর কয়েকটা নির্দিষ্ট রাজ্যে বাঙালিরা গন্তব্য হিসাবে বেছে নিচ্ছে, এমনটাই দাবি হচ্ছে বিজেপির সরকারের।
নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে ঝাড়খণ্ডের সরকার জেএমএম। অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা আস্তে আস্তে জেএমএম দখল করে নিচ্ছে। এটার কারণ হচ্ছে জেএমএম এর উপর কংগ্রেসের ভূত ভর করেছে, মানে রাহুল গান্ধীর টিম এটার উপর ভর করেছে। আর কংগ্রেসের ভূত যখন কোনো দলের উপর ভর করে, সেই দলের এজেন্ডাই হয় নিজের দেশকে ভেজালে ফেলানো, আর কি বলা হয় যে আপনার ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করা। আমার হাস্যকর মনে হয়েছে এই অংশটা। মোদী আরো বলছেন যে আপনার অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে, অনুপ্রবেশকারীদের ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবার ভূমিকা পালন করবে। অন্যান্য সময় এই খবরটা খুবই গুরুত্ব পেত না, আমিও হয়তো নিউজটা করতাম না। এখন সমস্যা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের যে নেতাকর্মী বা তৃণমূল পর্যায়ের যারা আছেন তারা কিন্তু টেনশনে আছেন, দেশে থাকবেন নাকি চলে যাবেন। আবার চলে গেলে কই যাবেন, সবার তো টাকা পয়সা নাই। আবার এয়ারপোর্টে আটক করা হচ্ছে, পরিচিত ফেস হলে সেখানেও ঝামেলা। তো গন্তব্য সবার কম বেশি কিন্তু ভারত, এমনকি যাচ্ছেও ভারত প্রচুর, আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে। তো এখন যারা যাবেন তাদের ব্যাপারে সীমান্তে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সীমান্তে নজরদারি করার জন্য মৌমাছি পর্যন্ত ছাড়া হচ্ছে, ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে কাঁটাতারের বেড়া, অনেক কিছু কিন্তু করছে। সময় বুঝে এক মোদী কি পোল্ট্রিটা নিল আপনি দেখেন আওয়ামী লীগের সাথে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে না, আওয়ামী লীগের সাথে। ভালো থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে কোনো মতে পাত্তা দিচ্ছে না। কেন? ডক্টর ইউনূস তার সঙ্গে বৈঠক করতে চাইলেন, নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাজি হলো না। নরেন্দ্র মোদীকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। নরেন্দ্র মোদী কোনো মতেই তার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে না। তিনি শেখ হাসিনার সঙ্গে গোপনে পরিকল্পনা করতেছেন বাংলাদেশকে বিশৃঙ্খল রাষ্ট্র করার জন্য, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য। ডক্টর ইউনূস যেন কোনোভাবেই বাংলাদেশটাকে ভালোভাবে পরিচালনা করতে না পারে, দেশটাকে যেন সংস্কার করতে না পারে, সকল ধরনের ষড়যন্ত্র করতেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামালে তার কি উপকার হবে, আর শেখ হাসিনার সঙ্গে এমন কি গোপন পরিকল্পনা করতেছেন? সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে সকল গোপন তথ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আপনারা ঘাটাঘাটি করলে বিস্তারিত নিউজগুলো পেয়ে যাবেন। তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা যদি কিছু বলতে চান এই ভিডিও সম্পর্কে, এই নিউজ সম্পর্কে, এই বিস্তারিত তথ্য সম্পর্কে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।